তোমরা কি কখনো ভেবে দেখেছো পৃথিবীতে লক্ষ লক্ষ ধরনের জীব থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা কিভাবে তাদের সবাইকে চিনতে পারে এবং আলাদা করতে পারে? আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের অধ্যায় ১ জীবন পাঠ এই অধ্যায়ে আমরা এই প্রশ্নের উত্তরটাই একদম ভালোভাবে বুঝবো। আজকের ক্লাসে আমি লার্নফিনিটি থেকে আফিয়া খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে এই পুরো অধ্যায়ের A to Z ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব, যাতে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে না হয়। তাহলে শুরু করা যাক। আচ্ছা, অধ্যায়ের প্রথমেই আমরা জানবো জীববিজ্ঞান বা বায়োলজি মানে কি, অর্থাৎ এটার অর্থটা কি। আচ্ছা, বায়োলজি শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ বায়োস আর লজোস থেকে, যেগুলোর অর্থ কি? বায়োস অর্থ হচ্ছে আমাদের জীব এবং লজোস শব্দের অর্থ হচ্ছে আমাদের জ্ঞান বা কি বিজ্ঞান। তাহলে জীববিজ্ঞান অর্থ কি দাঁড়াচ্ছে? জীববিজ্ঞান অর্থ দাঁড়াচ্ছে জীব সম্পর্কিত যে জ্ঞান বা জীব সম্পর্কিত যে বিজ্ঞান, তাকে আমরা কি বলতেছি? জীববিজ্ঞান। ঠিক আছে। আচ্ছা, আমরা জীববিজ্ঞানের মানে কি বা জীববিজ্ঞান কাকে বলে সেটা তো জানলাম, কিন্তু জীববিজ্ঞানকে আসলে কয় ভাগে ভাগ করা যায়? আগে বিজ্ঞানীরা জীববিজ্ঞানকে 2 ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। কিন্তু বর্তমানে জীববিজ্ঞান আরও বেশি বিস্তৃত হয়েছে। যেমন কিছু কিছু জীব আছে, যেমন হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলাকে প্রাণীর মধ্যেও গণ্য করা যায় না, আবার উদ্ভিদের মধ্যেও গণ্য করা যায় না। তাই এখন জীববিজ্ঞানকে 2টি শাখা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান হচ্ছে তোমাদের জীব সম্পর্কে যে মৌলিক জ্ঞানটা বা তাত্ত্বিক যে জ্ঞানটা, সেটা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান। আর ফলিত জীববিজ্ঞান হচ্ছে জীব সম্পর্কে বাস্তব যে জ্ঞানটা বা হচ্ছে প্রায়োগিক যে জ্ঞানটা, সেটাই হচ্ছে আমাদের ফলিত বিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের শাখা হচ্ছে তোমাদের বইয়ে 11টা দেওয়া আছে, আর ফলিত জীববিজ্ঞানের শাখা তোমাদের বইয়ে 17টা দেওয়া আছে। এখন সেগুলো মনে রাখবা কীভাবে? এগুলো তো এতগুলো তো মনে রাখা সম্ভব না। আর এই যে এই পার্টটা জীববিজ্ঞানের যে শাখা, এই পার্টটা হচ্ছে তোমাদের শুধু এমসিকিউর জন্য আসে, আর হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে তোমাদের সৃজনশীলের কতে আসে। তো এই শুধু এমসিকিউর জন্য এতগুলো শাখা মুখস্থ করা পসিবল না। তো তোমরা কি করবা? ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো সেগুলো মুখস্থ করে রাখবা। তাহলে এই 11টা জীববিজ্ঞানের শাখা বাদে, এই 11টা ভৌত জীববিজ্ঞানের শাখা বাদে বাকি যে যতগুলো আছে পরীক্ষাতে আসবে, সেগুলো সব হচ্ছে তোমার ফলিত জীববিজ্ঞানের শাখা। তাহলে হচ্ছে কি তোমাদের মোটামুটি এই জীববিজ্ঞানের যে শাখা, এই পার্টটা তোমাদের মোটামুটি কভার আপ করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আমরা জানবো এই অধ্যায়ের তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা, মানে অধ্যায়ের যে পার্টটা থেকে তোমাদের সৃজনশীল আসে, সেই পার্টটা সম্পর্কে জানবো। সেটা হচ্ছে জীবজগতের শ্রেণীবিন্যাস। খুব সহজেই যদি আমি বলি, জীবজগতের শ্রেণীবিন্যাস বলতে এখানে জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। সে রাজ্যগুলো কি কি? আচ্ছা, এখানে দেখো, এই যে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর হচ্ছে কি অ্যানিমেলিয়া। এখন তোমাদের বইয়ে এই প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদাভাবে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে। এখন এতগুলো বৈশিষ্ট্য তোমরা যদি গতানুগতিকভাবে বইয়ে যেভাবে লাইন টু লাইন দেওয়া আছে ওভাবে মুখস্থ করো, তোমাদের মুখস্থ আসলে হবে না। তোমাদের কি বিষয়টা অনেক কঠিন লাগবে বা হজবরল অবস্থা হয়ে যাবে, তোমাদের মনেও থাকবে না। তাহলে তোমরা কি করতে পারো? এটা সহজে জিনিসটাকে মনে রাখতে পারো, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য হিসেবে তুমি যদি জাস্ট এই 5টা প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসতে পারো, তাহলেই কিন্তু তোমাদের প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য মুখস্থ করা হয়ে যাবে। যেমন মনেরার ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করি, মনেরার কোষের সংখ্যা এবং কোষগুলো কীভাবে থাকে। তার মানে মনেরা পর্বের প্রাণীদের যে কোষগুলো থাকে সেগুলো কি এককোষী নাকি বহুকোষী, এবং কোষগুলো কীভাবে থাকে। কোষগুলো মনেরা রাজ্যের কোষগুলো কি এককোষী হবে, সেগুলো কি এককোষী, এবং সেগুলো কি ফিলামেন্ট আকারে থাকে। ফিলামেন্ট আকার বলতে যে এভাবে থাকে, মানে তসবি আকারে থাকে আর কি। তোমরা যদি তসবি দেখে থাকো, তসবির মতো করে থাকে। ঠিক আছে, মনোরাজ্যের প্রাণীগুলো কি এককোষী এবং এগুলো কি ফিলামেন্ট আকারে থাকে। শেষ, একটা প্রশ্ন উত্তর দেওয়া শেষ। তারপর কি নিউক্লিয়াস কেমন? নিউক্লিয়াস 2 রকমের হতে পারে, একটা হচ্ছে আদিকোষী, আর একটা হচ্ছে কি প্রকৃতকোষী। আদিকোষী আর প্রকৃতকোষী মানে কি? আদিকোষী মানে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়, আর প্রকৃতকোষী মানে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত। এখানে মনেরার ক্ষেত্রে হবে নিউক্লিয়াস সুগঠিত নয়, তার মানে মনেরা হচ্ছে তোমার আদিকোষী। আচ্ছা, তার পরের প্রশ্নটি হচ্ছে এরা কিভাবে খাদ্য গ্রহণ করে। এরা হচ্ছে তোমার শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, শোষণ পদ্ধতিতে তোমার খাদ্য গ্রহণ করবে এরা। আর কিছু কিছু প্রজাতি আছে এদের মধ্যে যারা হচ্ছে সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এরা কিভাবে বংশ বিস্তার করে। এরা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় হচ্ছে এরা এদের বংশ বিস্তার করে। আর লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে এদের উদাহরণ কি। আরেকটা কথা মনে রাখবা, প্রত্যেকটা যে রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের উদাহরণ তোমরা ভালো করে মুখস্থ করে রাখবা, কারণ এগুলো সৃজনশীলের কতেও আসে, আবার তোমার এমসিকিউতে আসে, আবার এগুলো যদি বৈশিষ্ট্য তোমরা লিখতে যাও উদাহরণটা তোমরা অবশ্যই মেনশন করে দিবা। আচ্ছা, এখন হচ্ছে তোমার মনেরা যে উদাহরণটা, সেটা হচ্ছে আমাদের নীলাভ সবুজ শৈবাল আর হচ্ছে কি ব্যাকটেরিয়া। তাহলে আমরা মনেরা রাজ্যের প্রাণীগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা পারবো।
আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার কোষের সংখ্যা এবং কোষগুলো কীভাবে থাকে। প্রোটিস্টা হচ্ছে এককোষী বা বহুকোষী দুটাই হতে পারে, এককোষী হতে পারে আবার কি বহুকোষী হতে পারে। আর কোষগুলো কীভাবে থাকে, কোষগুলো হচ্ছে আমার কলোনিয়াল আকারে থাকে, কলোনিয়াল আকারে থাকে, ঠিক আছে। নিউক্লিয়াস কেমন, নিউক্লিয়াস হচ্ছে এদের সুগঠিত অর্থাৎ প্রকৃত কোষী, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করে দিই, মনেরা রাজ্য ছাড়া বাকি 4টা রাজ্যেরই কিন্তু নিউক্লিয়াস সুগঠিত, মানে প্রকৃত কোষী এরা সবগুলা। বাকি 4টাই হচ্ছে তোমার প্রকৃত কোষী, শুধু মনেরাই হচ্ছে আমাদের আদিকোষী। তারপর দেখবো হচ্ছে এরা খাদ্য কিভাবে গ্রহণ করে। এরা খাদ্য হচ্ছে শোষণ পদ্ধতিতে করে, বেশিরভাগ হচ্ছে শোষণ পদ্ধতিতে করে, আর কিছু কিছু হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও করে। আচ্ছা, কিভাবে এরা বংশবিস্তার ঘটায়, এরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি ঘটায়, এরা অযৌন প্রজনন ঘটায়, ঠিক আছে। তারপর হচ্ছে এদের উদাহরণ কি, এদের উদাহরণগুলো হচ্ছে আমাদের অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। আচ্ছা, তারপরটা হচ্ছে আমাদের ফাঞ্জাই। ফাঞ্জাইয়ের কোষগুলো হচ্ছে আমাদের এককোষী। ফাঞ্জাইয়ের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। কীভাবে খাদ্য গ্রহণ করে, এরা হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আর হচ্ছে বংশবিস্তার ঘটায় হচ্ছে এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে হচ্ছে কি এরা বংশবিস্তার ঘটায়। আর ফাঞ্জাইয়ের উদাহরণগুলো হচ্ছে আমাদের ইস্ট, পেনিসিলিয়াম আর হচ্ছে কি মাশরুম। আচ্ছা, আমরা ফাঞ্জাইও পারবো। এরপর আমরা দেখবো হচ্ছে প্লান্টি। প্লান্টি হচ্ছে বহুকোষী প্রাণী। এদের নিউক্লিয়াস কেমন, এদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। কীভাবে খাদ্য গ্রহণ করে, এরা খাদ্য গ্রহণ করে হচ্ছে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে। এদের বংশবিস্তার ঘটে হচ্ছে অ্যানাইসোগামাস পদ্ধতিতে, অ্যানাইসোগামাস পদ্ধতিতে যৌন জননের মাধ্যমে, ঠিক আছে। আর হচ্ছে এদের উদাহরণ হচ্ছে যে কোনো ধরনের সবুজ উদ্ভিদ। তারপর আমরা দেখবো হচ্ছে অ্যানিমিলিয়া। অ্যানিমিলিয়া হচ্ছে বহুকোষী প্রাণী। এদের নিউক্লিয়াস সুগঠিত অবশ্যই। খাদ্য কীভাবে গ্রহণ করে, এতে যেহেতু প্লাস্টিড নেই তাহলে এরা কী করে, ওরা হচ্ছে হেটারোট্রফিক বা কি এরা হচ্ছে পরভোজী, মানে এরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, এবং কি এরা হচ্ছে খাদ্য গলধকরণ করে খায়। এরা বংশবিস্তার কীভাবে করে, এরা হচ্ছে যৌন জননের মাধ্যমে এরা এদের বংশবিস্তার করে। আর হচ্ছে উদাহরণ হচ্ছে এরা যে কোনো ধরনের মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। তাহলে আমরা রাজ্য 5টা পারবো খুব সহজে। আমরা এই 5টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো মুক্ত করে ফেলতে পারবো, কারণ তোমাদের এই অধ্যায়ে এই পার্টটা থেকে তোমাদের সৃজনশীল আসবে। যেমন তোমাদের সৃজনশীল বলতে কি তোমাদের বৈশিষ্ট্যগুলো আসতে পারে, বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা করতে বলতে পারে, তোমাদের পার্থক্য বলতে পারে। তাহলে তোমরা যেহেতু 5টা কোশ্চেনের অ্যান্সার জানো, তোমরা এদেরকে পার্থক্য করতে পারবে, এদের তুলনাও করতে পারবা, আবার এদেরকে বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বললে বৈশিষ্ট্যও পারবা। তোমাদের অধ্যায় মোটামুটি শেষ। এখন জাস্ট লাস্টের একটা টপিক আছে, ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। তাহলে এই টপিকটা আমি খুব সহজে এবং খুব অল্প সময়ে আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দ্বিপদ নামকরণ পদ্ধতি কি, দ্বিপদ নামকরণ পদ্ধতি হচ্ছে একটি বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি, যেখানে হচ্ছে কি প্রত্যেকটা জীবের নাম দুটি ল্যাটিন অংশে বা দুটি ল্যাটিন শব্দ দিয়ে লেখা হয়। যেমন ধরো এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম আমরা লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম, এটাকে 2টা অংশ আমি লিখবো। একটা হচ্ছে তোমার গণের নাম দিয়ে লিখবো একটা অংশ, আর একটা লিখবো হচ্ছে কি প্রজাতির নাম দিয়ে লিখবো, ঠিক আছে। প্রজাতির নাম দিয়ে লিখবো। এখন ধরো মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেপিয়েন্স। এখন যে হোমো যে নামটা আসছে সেটা হচ্ছে আমাদের গণের নাম থেকে আসছে, আর সেপিয়েন্স যে নামটা আসছে সেটা হচ্ছে আমাদের আসছে কি প্রজাতির নাম থেকে, ঠিক আছে। তো এরকম মানুষের যেমন বৈজ্ঞানিক নাম আছে, প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা জীবেরই কি বৈজ্ঞানিক নাম আছে। যেমন তোমার আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তেলাপোকার নামকরণ বা আরশোলার নামকরণ করা হয়েছে তোমার পেরিপ্লানেটা আমেরিকানা। তো এরকম প্রত্যেকটা জীবের কি একটা বৈজ্ঞানিক নাম আছে। এখন এই বৈজ্ঞানিক যে নামগুলো আমি দিব, যে দ্বিপদ নামকরণ যে আমি দিব প্রত্যেকটা জীবের, সেটা তো আমি এমনি দিতে পারবো না, বা এটা কি সুষ্ঠু হয়েছে বা সঠিক হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে, তাই না। এই প্রত্যেকটা দ্বিপদ নামকরণগুলো একটা জায়গা থেকে স্বীকৃতি নিয়ে আসতে হয়। সেটা কি আমাদের ICBN, আর এটা হচ্ছে আমাদের ICZN। ICBN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আর ICZN হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এটা হচ্ছে আমাদের উদ্ভিদের নামকরণ করে, আর এটা হচ্ছে আমাদের কি প্রাণীর নামকরণ করে। এখন এই যে দ্বিপদ নামকরণগুলো করা হয় সেগুলো তো কোনো একটা নিয়মের মাধ্যমে করা হয়, তাই না। এখন এই নিয়মগুলো কি নিয়মগুলো আমি খুব সহজেই তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম নিয়মটা হচ্ছে আমাদের নামটা হবে কি 2টি শব্দের। প্রথমেই বললাম যে নামটা 2টা শব্দ দিয়ে হবে, ঠিক আছে। 2 নাম্বারটা কি 2টা শব্দ না, 2টা শব্দের মধ্যে প্রথম শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে থাকবে, আর দ্বিতীয় শব্দের প্রথম অক্ষরটা আমাদের কি ছোট হাতের লেখা থাকবে। উদাহরণ হিসেবে আমরা সিংহের বৈজ্ঞানিক নামটা লিখি। সিংহের বৈজ্ঞানিক নামটা হচ্ছে আমাদের প্যান্থেরা লিও, ঠিক আছে। এখন দেখো এখানে প্রথম যে শব্দটা আছে বড় হাতের অক্ষর দিয়ে শুরু, মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, বাট সেকেন্ড যে শব্দটা আছে সেটা কিন্তু আমাদের স্মল লেটার দিয়ে শুরু। তাহলে 2টা শব্দের প্রথম যে শব্দটা সেটার প্রথম অক্ষরটা বড় হাতের হবে, আর দ্বিতীয় শব্দের প্রথম অক্ষরটা কি হবে ছোট হাতের হবে। তৃতীয় যে নিয়মটা সেটা হচ্ছে কি বৈজ্ঞানিক নামগুলো সবসময় আমাদের কি ইটালিক অক্ষর লিখতে হবে, 4 নাম্বার নিয়মটা হচ্ছে আমাদের গণের নাম এবং প্রজাতির নামের শেষে আমরা কি দাগ দিয়ে দিব। উদাহরণ হিসেবে আমরা পাটের বৈজ্ঞানিক নামটা লিখি। পাটের বৈজ্ঞানিক নামটা হচ্ছে আমাদের কর্কোরাস ক্যাপসুলারিস, ঠিক আছে। আচ্ছা, এখন
এই যে নামটা আমরা লিখলাম, লেখার সময় কী করবো, এই বৈজ্ঞানিক নামগুলোর নিচে কি আমরা দাগ দিয়ে দিব, এই যে এভাবে দাগ দিয়ে আমরা পরীক্ষার খাতায় লিখবো। তো এটাই হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণের নিয়ম এবং দ্বিপদ নামকরণ সম্পর্কে আমরা জানলাম। তো অধ্যায় আমাদের মোটামুটি শেষ। এই অল্প কিছু সময়ের মধ্যে আমি তোমাদেরকে পুরোটা অধ্যায় ভালোভাবে কভার করে দিতে পেরেছি আমি মনে করি। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেল লার্নফিনিটিতে তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।